বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা ইনশাল্লাহ আজকে যেটা করব সেটা হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ আপনাকে করতে হবে সেই নিয়মগুলো আপনাকে ইনশাল্লাহ আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যে লেসনগুলো করেছি ওই লেসনগুলো থেকে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ সাজাবো সেই ধারণাগুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করব। অর্থাৎ গত লেসনগুলো যেভাবে আমরা পড়েছিলাম ওই পড়াগুলো থেকে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ সাজাবো, অর্থাৎ ওই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ সাজাবো সে ব্যাপারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্যারাগ্রাফ শব্দ সেটা একটা ইংলিশের শব্দ। এই প্যারাগ্রাফ রাইটিংটা বিভিন্ন জনে বিভিন্নভাবে লিখে, তবে বিভিন্ন জনে বিভিন্নভাবে লিখলেও হবে, তবে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে ওই নিয়ম কানুনগুলো আপনার ওই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। না থাকলে আপনি বিভিন্নভাবে লিখলেও কিন্তু সেভাবে আপনি মার্কস পাবেন না। তো আসেন আমরা আজকে দেখি কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, সেভাবে আমরা ইনশাল্লাহ আজকেও দেখার চেষ্টা করব। তো দেখেন প্রিয় শিক্ষার্থী, প্যারাগ্রাফ এটাকে বাংলায় সহজতে যেভাবে বলে সেটা হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে কোনো একটি ধারণার উপর সুসংগত অথবা সুসংগঠিত এবং যৌক্তিক আলোচনা। আবার বলছি, প্যারাগ্রাফ হচ্ছে কোনো একটা ধারণা বা বিষয়ের উপর সুসংগত আর সুসংগঠিত শব্দের অর্থ কী এবং যৌক্তিক আলোচনা। একটার পর একটা যে ধারাবাহিকভাবে ইনফরমেশন আসবে, অর্থাৎ আপনাকে যদি বলে এয়ার পলিউশন দিয়ে লিখতে দিল, অথবা ধরেন বঙ্গবন্ধুর ওই যে আনফরগেটেবল যে স্পিচ নিয়ে লিখতে দিল, অথবা আপনাকে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখতে দিল, ওই ম্যান্ডেলার সম্পর্কে সুসংগঠিত অর্থাৎ একটার পর একটা ধারাবাহিকতা আলোচনা এবং যৌক্তিক আলোচনা। আপনাকে যৌক্তিক আলোচনা করতে হবে, মানে যেমন ইচ্ছা তেমন আলোচনা করলে হবে না, যৌক্তিক আলোচনা করতে হবে। প্যারাগ্রাফের বাক্যগুলো পরস্পরের সাথে যুক্ত থাকতে হবে, অর্থাৎ একটা বাক্য আরেকটার সাথে সম্পর্ক থাকতে হবে। এছাড়াও বাক্যগুলো অর্থের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ হতে হবে, অর্থাৎ এদের অর্থগুলো কি করতে হবে, অর্থগুলো একটার সাথে একটা সঙ্গতিপূর্ণ হতে হবে। যেমন তেমন অর্থ আপনি নেলসন ম্যান্ডেলা লিখতে বললো, সেখানে আপনি ট্রি প্লান্টেশন লিখে দিলেন, হবে না। তখন আপনাকে সঙ্গতিপূর্ণ আলোচনা করতে হবে আর কি। একটা প্যারাগ্রাফ যখন আপনি লিখতে যাবেন, টোটাল 6টা পয়েন্ট আপনাকে অবশ্যই 6টা পয়েন্টের উপর আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একটি মানসম্পন্ন প্যারাগ্রাফ লেখার সময় আপনাকে নিচের বিষয়গুলোর প্রতি কি দিতে হবে, দৃষ্টি দিতে হবে। যেমন প্যারাগ্রাফে সর্বপ্রথম আপনাকে টাইটেল লিখতে হবে। তো টাইটেল লেখার সময় কি কি ব্যাপারগুলো আপনি ফলো করবেন, কি কি ব্যাপারগুলো আপনি ফলো করবেন না সেটা আমি বলে দিব। প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে টাইটেল লিখতে হবে। তো ওই টাইটেল ওই প্যারাগ্রাফটা একটা প্যারায় লিখতে হবে, অর্থাৎ ওই প্যারাগ্রাফের প্যারা হবে একটা, অনেকেই 2টা 3টা 4টা 5টা মনে করে কি যত বেশি প্যারা হবে তত বেশি মার্কস। আসলে তা না, এই প্যারাগ্রাফ শব্দের একটা ইনার একটা মিনিং আছে। একটি প্যারা থাকবে, অর্থাৎ যে প্যারাগ্রাফটা আপনি লিখবেন ওটার সর্বসাকুল্যে একটি প্যারা থাকবে, একই বক্তব্য পুনরাবৃত্তি করা যাবে না। যেমন ধরেন আপনাকে সাপোজ ধরলাম আপনি বঙ্গবন্ধুর স্পিচ সম্পর্কে বলছেন, 7 মার্চ যে স্পিচটা দিয়েছেন তার স্পিচ সম্পর্কে আপনি বলছেন। তো আপনি বারবার সেখানে বলছেন যে হি ওয়াজ বর্ন ইন এত, তার জন্মসাল এত। হ্যাঁ, আপনি যেহেতু স্পিচ তার ইন্ট্রোডাকশনে তার জন্মটা আনতে পারেন, কিন্তু আপনি বারবার একেবারে 3-4 বার তার জন্মসালটা নিয়ে আসছেন, এটা হচ্ছে পুনরাবৃত্তি, পুনরায় লেখা যাবে না, সেটাকেই বলে পুনরাবৃত্তি। আর অনেকেই এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেন, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তখনই হয়ে যাবে আপনি যদি একটা সেন্টেন্সে যেমন ধরেন যে অ্যান্ড
একটা সেন্টেন্সে যদি আপনি and sorry কোন সেন্টেন্সে যদি ধরেন যে and or but এসব শব্দ যদি থাকে এগুলো কমপ্লেক্স হয়ে যায়, কম্পাউন্ড হয়ে যায়। আপনি জাস্ট সিম্পল সেন্টেন্স ব্যবহার করবেন যেখানে কি থাকবে, সাধারণত একটা সাবজেক্ট থাকবে, আর একটা ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এই ধরনের সেন্টেন্স আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। মানে সিম্পল, একেবারে সাধারণ, যেখানে সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। অর্থের ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ অর্থগুলো আপনাকে যেনতেনভাবে অর্থ দিলে হবে না। প্যারাগ্রাফ সম্পর্কে লিখছেন, সেটা যদি জীবনী হয় একেবারে সাল দিয়ে শুরু করতে হবে। লিখতে পারেন বঙ্গবন্ধুর জীবনী অথবা ম্যান্ডেলার জীবনী, একেবারে ধরেন তার জন্মসাল থেকে সেই স্কুল জীবনী, অথবা এরপরে যান স্ট্রাগলের পরে তার বিয়ে, বা এরপরে তার সন্তান সন্ততি, এরপরে তার বিভিন্ন ধরনের জীবনে অ্যাওয়ার্ড থাকবে। এগুলো আপনি ডিটেলস কি করবেন, গুছিয়ে লিখতে পারেন। অর্থাৎ এটাকে বলছে কি, অর্থের ধারাবাহিকতা। সংক্ষিপ্ত রূপ পরিহার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা লেখার সময় এভাবে লিখে ফেলি। অনেকেই তো এখন বর্তমানে খাতা কাটার সময় দেখা যায় বিদঘুটে অর্থ কতগুলো লিখে রাখে। যেমন ধরেন বর্তমানে আমি খাতা কাটার সময় কিছু প্রবলেম আপনাদের মধ্যে দেখতে পাই। যেমন ধরেন ইউ লেখার সময় ওয়াই ও ইউ লেখার সময় স্টুডেন্টরা শুধুমাত্র ইউ লিখে, এভাবে লিখে। এটা কি হয়? এটা ওই যে ফেসবুক স্টুডেন্টরা এমনভাবে ব্যবহার করছে যে সঠিক ইয়েটা তারা মানে কোথায় লিখবে, এটা যে একটা ফ্রেন্ডকে লেখার সময় লিখছে সেটা আর মনে থাকছে না। যেমন ধরেন এদিন একজন আমাকে লিখলো গুড নাইট NIGST, গুড নাইটকে সে কীভাবে লিখছে, এই নাইটকে N8, গুডটা এভাবে লিখেছে গুড নাইট, এভাবে GD, গুড নাইট এভাবেই লিখেছে। এভাবেই গুড নাইটকে লিখছে GDN8, অর্থাৎ তার কাছে এটা গুড নাইট এরকমই এভাবেই মনে হচ্ছে। তো প্যারাগ্রাফ লেখার সময় আপনাকে এই 6টা ধাপ আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনাকে লিখে দেই যে এই যে হেডলাইন, টাইটেল লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস টাইটেল লেখার সময় আপনাকে লিখতে হবে। যেমন ধরেন টাইটেল লেখার সময় আপনি শুরুর অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হবে। লিখে রাখেন সবাই, শুরুর অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। শুরুর অক্ষরটা আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। তো দ্বিতীয়ত ওইখানে যে আপনার ইয়ে থাকবে, যেমন ধরেন যে টাইটেলের মাঝখানে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন আরপি মানে কি, রিলেটিভ প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউন যদি থাকে, এক্ষেত্রে যা করবেন সেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনগুলো এগুলো স্মল লেটারে রাখবেন, স্মল লেটারে রাখবেন। রিলেটিভ প্রোনাউনগুলো অবশ্যই স্মল লেটারে রাখবেন, আর শুরুটা তো অবশ্যই কি ক্যাপিটাল লেটার দিবেন। এবং প্যারাগ্রাফের প্রতিটা শব্দই ক্যাপিটাল লেটার হবে, প্রতিটা শব্দ ক্যাপিটাল লেটার হবে।
কিন্তু ওই যে মাঝখানে যদি আপনার কি থাকে, রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনগুলো স্মল লেটার হবে। তো মাঝখানে যদি আপনার কি থাকে, আর্টিকেল থাকে, তাও কি হবে, স্মল লেটার হবে। আর্টিকেলগুলোও কি হবে, স্মল লেটার হবে। আর্টিকেল থাকলে এই আর্টিকেলগুলো স্মল লেটার হবে। তো এরপরে যদি আপনার কি থাকে, প্রেপোজিশন যদি থাকে, প্রেপোজিশন যদি থাকে, এই প্রেপোজিশনগুলো কি স্মল লেটারে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে কি কি দিলাম, ক্যাপিটাল লেটার। শুরুটা তো এমনিতে ক্যাপিটাল লেটার হবে, কিন্তু আপনার ওই ইয়ের মাঝখানে, অর্থাৎ হেডলাইনের মাঝখানে, অর্থাৎ টাইটেলের মাঝখানে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, অ্যান্ড অর বাট থাকে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, অ্যান্ড অর বাট, এগুলো যদি থাকে, এগুলো স্মল লেটারে হবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো, অ্যান্ড অর বাট। প্রতিটা শব্দ ক্যাপিটাল লেটার হবে, কিন্তু আর্টিকেল, প্রেপোজিশন এবং রিলেটিভ প্রোনাউন যদি থাকে, এগুলো কি হবে, স্মল লেটার হবে। আবার আর্টিকেল দিয়ে যদি টাইটেলটা শুরু হয়, আর্টিকেল দিয়ে যদি টাইটেলটা শুরু হয়, তাহলে স্মল লেটার হবে। সরি, আর্টিকেল দিয়ে যদি টাইটেল শুরু হয়, তাহলে ক্যাপিটাল লেটার হবে। তো যেমন ধরেন, আমি আপনাদেরকে কিছুদিন আগে দুটো প্যাসেজ পড়িয়েছিলাম আমার অনলাইন ব্যাচে। এই ব্যাচগুলোতে আপনি দেখবেন সবগুলো খুবই মানে একেবারে সবগুলো ঢালাওভাবে বোঝানোর চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যেমন ধরেন এখানে একটা প্যারাগ্রাফ দিল, যেমন ধরেন যে এই প্যারাগ্রাফটা কোথায় আসছে, টেক্সচুয়াল প্যারাগ্রাফের মধ্যে এই প্যারাগ্রাফটা আসছে কি, ঢাকা বোর্ডে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই প্যারাগ্রাফটা দিলাম। কিভাবে বুঝবেন, এখানে দেখেন আমার যে কন্ডিশনগুলো আছে, যে কন্ডিশনগুলোর মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে আমি টাইটেল ব্যবহার করব। টাইটেল ব্যবহার কিভাবে করব সেগুলো এখানে লিখে দিয়েছি। এরপরে একটা প্যারাগ্রাফে লিখতে হবে, তারপর কোনো বক্তব্য পুনরাবৃত্তি করা যাবে না, সহজ সরল ছোট ছোট বাক্যের মাধ্যমে লিখতে হবে। অর্থের ধারাবাহিকতা থাকতে হবে, সংক্ষিপ্ত রূপ পরিহার করতে হবে। সংক্ষিপ্ত রূপ আরেকটু বলি, যেমন ধরেন বাংলাদেশকে আমরা অনেকে কি বলি, এভাবে বিডি লিখি, বিডি হবে না, এটার ব্রড ফর্মটা কি, পুরো ফর্মটা কি, এরকম বাংলাদেশ, এরকম না। কিন্তু আমরা এই ধরনের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, এই সংক্ষিপ্ত রূপগুলো আমরা কি প্যারাগ্রাফে পরিহার করব। আশা করি কথা বুঝাতে পেরেছি। তো এখন দেখেন, এখানে দেখেন যে ফুড অ্যাডাল্টারেশন, প্রথমে আমরা টাইটেলে আসি। দেখেন প্রত্যেকটা অক্ষরই কি ক্যাপিটাল লেটারে আছে না, আপনাদেরকে তো বলেছিলাম প্রতিটা অক্ষরই কি হবে, টাইটেলের প্রতিটা অক্ষরই ক্যাপিটাল লেটার হবে। কিন্তু টাইটেলের মাঝখানে যদি কি থাকে, অ্যান্ড অর বাট, এই রিলেটিভ প্রোনাউনগুলো যদি থাকে, আমরা ক্যাপিটাল লেটার করব না। টাইটেলের মাঝখানে যদি আর্টিকেল থাকে, তাহলে আমরা ক্যাপিটাল করব না। টাইটেলের মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, তাহলে আমরা কি করব না, ক্যাপিটাল করব না। এবং টাইটেলের শুরুটা সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী, টাইটেলের ব্যাপারটা গেল। এরপরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পরপর একই সেন্টেন্স পুনরাবৃত্তি করা যাবে না, কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করব না, জাস্ট সিম্পল সেন্টেন্সে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এই ধরনের লিখতে পারলে সবচেয়ে ভালো। এতে করে আপনার প্যারাগ্রাফটা কি পড়তেও সুবিধা, ইনফরমেশনগুলো একটার পর একটা আসবে, তখন আপনার সব দিকে সুবিধা, পড়তেও সুবিধা, অন্যান্য দিকেও টিচারদের মার্কিং করতেও সুবিধা। তো এরপরে দেখেন, এই যে এভাবে আপনাকে পরীক্ষা প্যারাগ্রাফ দিবে। এটা কিন্তু আমরা কোথায় পড়েছিলাম, ওই যে ইউনিট 1-এর লেসন 1 হচ্ছে কি, নেলসন ম্যান্ডেলা, তার জীবনীটা আমরা পুরোটাই পড়েছি। তো প্যারাগ্রাফ আসার সময় প্রথমে আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে। এই ইনফরমেশনগুলোর অ্যান্সার আপনাকে কি লিখতে হবে, এই ইনফরমেশনগুলোর অ্যান্সার আপনাকে লিখতে হবে। যে আমরা ওই যে প্যাসেজ পড়ার সময় আমরা যা পড়েছি হুবহু ইনফরমেশনগুলো এখানে আসবে, কিন্তু আসছে ভালো, এই প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে আসবে, ইচ্ছা মতো আসবে না, এই প্রশ্নগুলোর অ্যান্সার সহ আসবে। যেমন ধরেন আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে একটু পড়ি। ম্যান্ডেলা ইজ অ্যান আইকন। আইকন মানে কি, অনুকরণীয়, যাকে অনুকরণ করা যায়।
আইকন আইকনও দিতে পারেন অথবা আইডলও দিতে পারেন, যাকে অনুসরণ করা যায়, অনুকরণীয়। হ্যাঁ, আইকন অফ স্ট্রাগল, পায়োনিয়ার বলে, এই আইকনকে পায়োনিয়ার বলে, অর্থাৎ যাকে অনুসরণ করা যায়। নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আইকন অফ দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সে হচ্ছেন একজন আইকন। কিসের আইকন? যে অ্যাক্রস জাস্টিস, যে সারা বিশ্ব ধরে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য কি করেছে? স্ট্রাগল করেছে। এমন একজন আইকন তিনি, যে ন্যায় বিচারের জন্য সারা বিশ্বে কি করেছে? স্ট্রাগল করেছে। হি ওয়াজ দ্য গ্রেট লিডার অফ অ্যান্টি রেজিস্ট মুভমেন্ট ইন সাউথ আফ্রিকা। দেখেন কত সুন্দর, সিম্পল, একেবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ অ্যান্টি রেজিস্ট মুভমেন্ট ইন সাউথ আফ্রিকা। একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, তেমন বেশি কিছু করেনি। অ্যান্টি রেজিস্ট মানে কি? বৈষম্য বিরোধী। তিনি হচ্ছেন একজন বৈষম্য বিরোধী লিডার। অ্যান্টি রেজিস্ট লিডার, বৈষম্য বিরোধী একজন নেতা। কোন জায়গার? সাউথ আফ্রিকার, ইন সাউথ আফ্রিকা। He freed South Africa from the shackles of apartheid and made it multiracial democratic country. ওই যে প্যাসেজটা পড়েছিলাম একদম শুরুর দিকেই আছে। সে সাউথ আফ্রিকাকে শেকলস মানে বন্দি থেকে, কিসের বন্দি থেকে? অ্যাপার্থেইডের বন্দি থেকে সে মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক কান্ট্রিতে সাউথ আফ্রিকাকে রূপান্তর করেছে, অর্থাৎ বহুমুখী গণতন্ত্রের দেশে সে সাউথ আফ্রিকাকে কি করেছে? রূপান্তর করেছে। He was imprisoned for nearly 3 decades. সে প্রায়, ইমপ্রিজন মানে জেলে আবদ্ধ ছিল, for nearly 3 decades, প্রায় 30 বছরের কাছাকাছি সময় তিনি জেলে আবদ্ধ ছিলেন। কি কারণে? ফর হিজ ফাইট, যেহেতু সে ফাইট করেছে হোয়াইট মাইনরিটির রুল। হোয়াইটরা মাইনরিটি, সাদারা সংখ্যালঘুদের উপর যে নিয়ম চালাতো, রুল চালাতো, সেটার উপর সে তার বিরুদ্ধে স্ট্রাগল করায় সে ইমপ্রিজন, প্রায় 3 decades, প্রায় 30 বছরের কাছাকাছি সে কোথায় ছিলেন? জেলে আবদ্ধ ছিল। হি নেভার কম্প্রোমাইজড, কখনো সে কম্প্রোমাইজ করেনি, নতি স্বীকার করেনি, উইথ টাইরান্ট রুলস। টাইরান্ট মানে কি? যারা নির্যাতনকারী, নির্যাতকদের যে রুল বা নিয়ম ছিল, ওই নিয়মের পক্ষে কখনো সে কি করে নাই? কম্প্রোমাইজ করে নাই, নতি স্বীকার করে নাই। এবং সে কখনোই কি? হি অলসো নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট। এই রিজলভ শব্দের অর্থ কি? ডিটারমিনেশন। তার যে ডিটারমিনেশন ছিল, এটার পক্ষে সে কখনো কি হয়নি? হতাশ হয়নি। জাস্ট ওইখানে যে ইনফরমেশনগুলো পড়িয়েছিলাম, ইনফরমেশনগুলোই এখানে দেওয়া আছে, তো আপনারা এটা একটু পড়ে নেবেন। জাস্ট আমি আজকে যেভাবে প্যারাগ্রাফ লিখতে হয় বলেছিলাম সেভাবে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে পুরোটা চাইলে লিখে নিতে পারেন। এখানে দেখেন, এটা হচ্ছে কাইন্ডনেস, শেষের শব্দটা কাইন্ডনেস, আর পুরো প্যারাগ্রাফটা লেখা হয়েছে মাত্র 216 ওয়াট। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, একটা প্যারাগ্রাফ মাঝে মাঝে পরীক্ষায় বলে দেয় এই প্যারাগ্রাফটা যেন আপনি 150 ওয়ার্ডের মধ্যে যেন লিখেন। কত ওয়ার্ড বললাম? 150 ওয়াট, 150 ওয়াট। তো চাইলে একটু বেশিও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বেশিও লেখা যায়। একেবারে হুবহু 150 ওয়াট হতে হবে তা না। যেমন ধরেন এখানে আমি যে প্যারাগ্রাফটা দিয়েছি, এটা হচ্ছে আপনার ম্যান্ডেলা, এই প্যারাগ্রাফটা আপনার 216 ওয়াটস, অর্থাৎ 216 ওয়াট। আবার প্যারাগ্রাফের সৌন্দর্য রক্ষার জন্য আপনি এই জায়গাতে একটা স্পেস দিবেন। আমি তো এখানে যেমন ধরেন এই আমার এন্টার বাটনটা চাপ করার ফলে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে, এই একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আপনি পরীক্ষার খাতায় তো এন্টার বাটন থাকবে না, ওখানে তো আপনি মানে একটা ধারণা অনুযায়ী আপনার টাইটেল থেকে যেন প্যারাগ্রাফটা আলাদা, এই কথাটা যদি যেন বোঝা যায়, এভাবে মাঝখানের জায়গায় কি দিবেন? একটা স্পেস দিবেন। তাতে করে আপনার লেখাটা কি হবে? আরও বেটার হবে বা আরও সুন্দর হবে। আর দেখেন এখানে তো ধরেন আমি ল্যাপটপে করছি, আপনি চেষ্টা করবেন এই যে এই অংশ থেকে, যেমন ধরেন এই প্রত্যেকটা লাইনেই কিন্তু কি
যেখানেই শুরু এখানেই শেষে হচ্ছে, এখানেই শেষ এখানে শুরু, প্রত্যেকটা লাইনের একটা সৌন্দর্য আছে। আপনি যদি এইভাবে একেবারে এই যে এখান থেকে শুরু এইখানে শেষ এইভাবে কি পুরো লেখাটা আছে, লেখাটা যদি এইভাবে ডেকোরেট করতে পারেন তাহলে দেখবেন অন্যদের চেয়ে অনেক ভালো মার্কস পাবেন। ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে আপনার লেখা যেমন জরুরি, প্যারাগ্রাফের টাইটেল বা প্যারাগ্রাফের যে নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করা যেমন জরুরি, ঠিক লেখাও আপনার লেখার সৌন্দর্যটাও কিন্তু ঠিক একইভাবে জরুরি। এটা আপনি কখনোই কি করতে পারবেন না। লেখা বিশ্রী হল অনেক টিচার তো ভিতরে যতই সুন্দর লেখা না কেন অনেক টিচার এই ক্ষেত্রে আপনাকে কি মার্কস কমিয়ে দিবে, মানে আর তাকাবেও না যে লেখা যদি বুঝতে না পারো তো কষ্ট করে আপনার লেখা টিচার তাকাবেও না। এতে করে টিচারের কোনো লস হবে না, কিন্তু লস হবে আলটিমেটলি আপনার। তো এরপরে আরেকটা প্যারাগ্রাফ আপনাকে দেখায়, যেমন ধরেন বঙ্গবন্ধু, এটা নিয়ে আমি গত ব্যাচের ক্লাসে আলোচনা করেছিলাম। এটাও দেখেন 250 ওয়াট। ঠিক ওইখানে যে ইনফরমেশনগুলো আলোচনা করেছি, অর্থাৎ প্যাসেজ পড়ার সময় যে ইনফরমেশনগুলো আলোচনা করেছি একেবারে হুবহু ইনফরমেশনগুলো দেওয়া আছে। এর বাইরেও কিন্তু কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেমন ধরেন ওগুলো কিন্তু প্যাসেজেও নাই। তো দেখেন এই অ্যান্সারগুলোর উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, মানে প্যারাগ্রাফটা লিখতে হবে। হু ইজ নোন অ্যাজ বঙ্গবন্ধু, মানে কে বঙ্গবন্ধু নামে পরিচিত। হোয়াট ডু ইউ নো অফ হিজ স্টুডেন্ট লাইফ, আপনি তার স্টুডেন্ট লাইফ সম্পর্কে কি জানেন। এই ইনফরমেশনগুলো কিন্তু ওই প্যাসেজে নাই। ওই প্যাসেজটা থেকে আপনার এমসিকিউ বা অ্যান্সার কোয়েশ্চেন বা থিম বা সামারি এগুলো আসে না, কিন্তু প্যারাগ্রাফ আসতে দেখেছি। প্যারাগ্রাফের জন্য ওই প্যাসেজটা, বঙ্গবন্ধু যে প্যাসেজটা আছে, খুবই গুরুত্বপূর্ণ। হাউ ডিড হি কন্ট্রিবিউট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, কীভাবে সে ভাষা আন্দোলনে তিনি অবদান রেখেছিলেন। হোয়াট ওয়ার হিজ অ্যাক্টিভিটিস ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য তার কার্যক্রমগুলো কি কি ছিল। হাউ ডিড দ্য লিবারেশন ওয়ার অকার, কিভাবে লিবারেশন ওয়ার হয়েছিল। সবগুলোর ইনফরমেশন মিলে এই প্যাসেজটা সাজানো, প্যারাগ্রাফটা সাজানো। দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টাইটেলটা লক্ষ্য করেন, প্রত্যেকটা অক্ষরেই কিন্তু ক্যাপিটাল লেটার। এখানে দেখেন কোনো মাঝখানে কোনো আর্টিকেল নাই, কোনো প্রেপোজিশন নাই, কোনো কনজাংশন নাই, থাকলে ওগুলো স্মল লেটারে হইতো নাই, যেহেতু সবগুলো অক্ষরে কি ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। শেখ মুজিবুর রহমান নোন এস বঙ্গবন্ধু ইজ দ্য গ্রেটেস্ট বাঙালি অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে জন্মগ্রহণ করেছে একটা রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি, সম্মানিত একটা মুসলিম ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে। এই যে এখানে সময়টা দেওয়া আছে 17 মার্চ, 17টা হয়তো বোঝা যাচ্ছে না, 17 মার্চ, আমি একটু ছোট করে দিই, হ্যাঁ 17 মার্চ 1920 সে জন্মগ্রহণ করেছে। এভাবে তার ইনফরমেশন দিয়ে আপনি প্যারাগ্রাফটা লিখলেন, ব্যাস 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখে দিলেন, সাজিয়ে দিলেন। আর এখানে তারা 215 দিয়েছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, 215 বলতে সব ওয়ার্ড আপনার এখানে কিন্তু যখন টিচার এখানে যেমন ধরেন 150 ওয়ার্ড বলল, তো টিচার লেখার সময় আপনার কিন্তু এখানে গোনার সময় আর্টিকেল বাদ যাবে, আর্টিকেল ছাড়া কিন্তু আর্টিকেল ছাড়া 150 ওয়ার্ড হইতে হবে। আর্টিকেল বাদ যাবে, প্রেপোজিশন বাদ যাবে, তারপর কনজাংশনও বাদ যাবে, কনজাংশনও বাদ যাবে। কনজাংশন এগুলো অনেকগুলো, দ্যাট আছে, কনজাংশন, এন্ড অর বাট আছে, প্রেপোজিশন, আর্টিকেল, এগুলো ছাড়া আপনাকে কি এখানে কিন্তু এই সবগুলো সহ তারা এখানে কাউন্ট করেছে কত 215 ওয়াট, কিন্তু আপনাকে এই ইয়েটা কাউন্ট করবে টিচার, এই অংশটা কাউন্ট করবে এই শব্দগুলো ছাড়া। তখন দেখবেন অটোমেটিক 150 ওয়ার্ডে নেমে এসেছে, 215 থেকে 150 ওয়ার্ডে চলে এসেছে খুব সহজেই। তো এই ছিল আমার প্যারাগ্রাফ সম্পর্কে ক্লাস। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি প্যারাগ্রাফ লিখবেন। তো এই নিয়মগুলো আপনি আপনার পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবেন বলে কি আমি আশাবাদী। প্রত্যেকটা নিয়ম আপনি বাসায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন।
তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।